সবাইকে স্বাগত জানাচ্ছি পাশকরির আজকের আয়োজনে। আজকে আমরা থাকছি আপনাদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি এবং কম্পিউটার সিস্টেমের পরিচিতি, যেটি নিয়ে আমরা আলাপ করছিলাম। আজকে আমরা থাকব এর তৃতীয় পাঠে। চলুন দেখা যাক এই তৃতীয় পাঠে থাকছে কি। প্রথম পাঠে ছিল আইসিটির ধারণা, এবং আইসিটির ধারণার পরে আমরা আলাপ করেছিলাম এই আইসিটিকে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। কিন্তু আজকে থাকছে না ধারণা, আজকে থাকছে না প্রয়োগ, আজকে থাকছে এই যে তথ্য নিয়ে যে আলোচনাটি প্রথম পাঠে করেছিলাম, সেই তথ্যকে প্রক্রিয়াকরণের কথা আমরা বারবার বলছিলাম। সেই তথ্য প্রক্রিয়াকরণ কিভাবে হয় এবং সেই চক্রটি কি এবং কোন কোন কম্পিউটার এবং কি আমরা এই তথ্য প্রক্রিয়াকরণ চক্রে ব্যবহার করি। এবার আসছি তৃতীয় পাঠে। তৃতীয় পাঠে আমরা কি দেখব? তৃতীয় পাঠের প্রথমে দেখব তথ্য প্রক্রিয়াকরণ। এই তথ্য প্রক্রিয়াকরণ দেখার পরে আমরা দেখব তথ্য প্রক্রিয়াকরণ কিভাবে একটি চক্র হয়ে ওঠে, এবং এই যে তথ্য প্রক্রিয়াকরণ চক্রটি দেখব, দেখার পরে আমরা চলে যাব এই তথ্য প্রক্রিয়াকরণ বা তথ্য প্রক্রিয়াকরণ চক্রের জন্য আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি, সেই কম্পিউটারের শ্রেণীবিন্যাস এবং কম্পিউটারে যে সিস্টেম ইউনিট থাকে তার কোন কোন গুরুত্বপূর্ণ উপাদানসমূহ আছে। চলুন আমরা শুরু করি তথ্য প্রক্রিয়াকরণ দিয়ে। আমরা প্রথম পাঠেই বা প্রথম ভিডিওতেই আমরা তথ্য ডেটার একটা বিস্তারিত আলোচনা এবং সংজ্ঞা দিয়েছিলাম। যদি আপনারা প্রয়োজন মনে করেন, আপনারা এই ভিডিওটি এখানে পজ করে প্রথম পার্ট বা প্রথম লেসনের ভিডিওটি একবার দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। কিন্তু যদি একটু ছোট্ট করে রিকল করি, তাহলে কি দাঁড়ায়? তথ্য ছিল প্রক্রিয়াজাত, সংগঠিত বা শ্রেণীবদ্ধ ডেটা, যেটি কিনা একজন ব্যবহারকারীর জন্য উপযোগী। এখন যদি আমরা পরবর্তীতে দেখি, এই যে তথ্য, সেই তথ্যকে আমরা প্রক্রিয়াকরণ করি, আমরা ডেটাকে প্রক্রিয়াকরণ করি। কেন প্রক্রিয়াকরণ করি? যাতে তা অর্থ ধারণ করে। অর্থাৎ এই ডেটা থেকে তথ্য, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের জন্য যে প্রক্রিয়াকরণ, তাকে আমরা বলি তথ্য প্রক্রিয়াকরণ। এখন কথা হচ্ছে, এই তথ্য প্রক্রিয়াকরণ কেন আমাদের দরকার? তথ্য প্রক্রিয়াকরণ আমাদের দরকার কারণ হচ্ছে আমরা এখান থেকে একটা ব্যবহার উপযোগী অর্থ চাই, যাতে করে আমরা এটা আমাদের রিয়েল লাইফে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যদি আমি এটিকে ব্যবহার করতেই না পারি, এই ডেটা দিয়ে আমার কিন্তু কোনো প্রয়োজন মিটবে না। এরপরে আমি দেখি, চলুন এই যে তথ্য প্রক্রিয়াকরণ, এটি কিভাবে একটি চক্র হয়ে ওঠে। প্রথমে আমি নেই ডাটা, যেটার সংজ্ঞা আমরা প্রথম পাঠে বিস্তারিত আলাপ করেছিলাম। একটু যদি মনে করি, ডাটা হচ্ছে একটা অপ্রক্রিয়াজাত কোনো কিছু, যেখান থেকে আমি অর্থ পাই না। এই ডাটাকে আমি কি করি? প্রক্রিয়াকরণ করি। প্রক্রিয়াকরণ করার পরে আমি কি পাই? তথ্য পাই। এখন একজনের কাছে যা তথ্য, আরেকজনের কাছে তার ডাটা হতেই পারে। অথবা আপনি যদি প্রথম প্রক্রিয়াকরণে সন্তুষ্ট না হন, আপনি আবার একে প্রক্রিয়াকরণ করতে পারেন। অর্থাৎ আপনার প্রয়োজন বা চাহিদা না মেটা পর্যন্ত এইটি চক্রাকারে ঘুরতেই থাকবে, যে জন্য একে আমরা বলছি তথ্য প্রক্রিয়াকরণ চক্র। এরপরে যদি আমরা আরেকটু বিস্তারিত পরিসরে দেখি, আমরা কথা বলছিলাম ডাটা নিয়ে। কিন্তু এই ডাটা আমি কী করি? ডাটা আমি ইনপুট হিসাবে আমরা কম্পিউটারকে প্রদান করি, এবং কম্পিউটারকে যখন ডাটাকে ইনপুট আকারে প্রদান করি, তখন সে প্রক্রিয়া করে এবং স্টোরেজে জমা রাখে এবং সেটাকে আউটপুট হিসাবে আমাদের সামনে নিয়ে আসে। ধরুন আপনি এই ভিডিওটি দেখার আগে আপনি হয়তো মেসেঞ্জারে ছিলেন, অথবা হোয়াটসঅ্যাপে ছিলেন, অথবা টেলিগ্রামে ছিলেন, এবং আপনি আপনার বান্ধবীকে বা বন্ধুকে কোনো একটা তথ্য দিতে চেয়েছিলেন। ধরুন এই তথ্যটি এইরকম, কালকে আপনার কলেজে পরীক্ষা আছে। এখন আপনি যে এই তথ্যটি তাকে দিতে চেয়েছেন, তার জন্য আপনি কি করলেন? এই যে তিনটা শব্দ, কালকে পরীক্ষা আছে, এই তিনটা শব্দ আপনার মেসেঞ্জারে, আপনার টেলিগ্রামে, আপনার হোয়াটসঅ্যাপে, যে কোনো একটিতে অথবা সবগুলোতেই, যেটা আপনার ইচ্ছা, আপনি কি করলেন? টাইপ করলেন। অর্থাৎ আপনি আপনার মেশিনকে তিনটি ইনপুট দিলেন। কি ইনপুট দিলেন? ডাটা ইনপুট দিলেন। আপনি এটি দেওয়ার সাথে সাথেই আপনার ওই বন্ধু বা বান্ধবী কি কিছু পাবে?
পাবে না, কারণ আপনাকে এটিকে সেন্ড করতে হবে। মানে আপনি একটি প্রক্রিয়ার মধ্যে আছেন, প্রক্রিয়ার মধ্যে যাওয়ার পরে আপনি নিচে ছোট্ট করে একটা জিনিস লেখা দেখেন না, সেন্ডিং, মানে প্রক্রিয়া হচ্ছে। এখন প্রক্রিয়া হওয়ার পরে আপনার কাছে কেন কালকে পরীক্ষা আছে এই 3টি শব্দ থেকে যায়, কারণ আপনার এই ডিভাইসটি একটি স্টোরেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এরপরে যখন আপনার বন্ধু বা বান্ধবী দেখলো আপনি তাকে একটি তথ্য প্রেরণ করেছেন, সেটি হচ্ছে কালকে পরীক্ষা আছে, তখন আপনার এই আউটপুটটি হলো। এইটি হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ চক্রের 4টি বেসিক ধাপ। এখন যদি আমরা পরবর্তীতে এই তথ্য প্রক্রিয়াকরণ চক্রকে আরেকটু সফিস্টিকেটেড করি, তখন সেখানে নতুন আরেকটি যোগ হয়, যেটি হচ্ছে ফিডব্যাক বা নিয়ন্ত্রণ। এখন কথা হচ্ছে আপনাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে তথ্য প্রক্রিয়াকরণ চক্র কী এবং তথ্য প্রক্রিয়াকরণ চক্রের ধাপ বা অংশগুলো কী। আপনারা ইতিপূর্বেই তথ্য প্রক্রিয়াকরণ চক্রের সংজ্ঞাটি পেয়েছেন, এবং পরীক্ষা যদি আসে তথ্য প্রক্রিয়াকরণ চক্রের ধাপ বা অংশ বা কম্পোনেন্টগুলো কী, তাহলে আপনারা এই স্লাইডটিকে ব্যবহার করতে পারবেন এবং চাইলে এর একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন। একটু পড়ছি। এই যে পরীক্ষা আপনি লিখবেন, কিভাবে লিখবেন? প্রথমে লিখবেন তথ্য প্রক্রিয়াকরণ চক্রের সংজ্ঞা, তারপরে আপনি লিখবেন ইনপুট। ইনপুট মানে কি আমরা একটু আগে দেখেছি ইনপুটটা কিভাবে হয়, কিন্তু বইয়ের ভাষা ইনপুটটা হচ্ছে যে কাঁচা ডাটা সংগ্রহ করে সিস্টেমে প্রক্রিয়াকরণের জন্য প্রবেশ করানো। এক্ষেত্রে উদাহরণ হতে পারে স্প্রেডশিটের সংখ্যা টাইপ করা, সুপার মার্কেটে বারকোড স্ক্যান করা। এরপরে আপনি কি করছেন? প্রসেসিং করছেন। এই প্রসেসিংয়ের জন্য আপনাকে সংজ্ঞা দিয়েছি। সংজ্ঞাটি সংক্ষেপে কি? পরিবর্তন বা রূপান্তর করা, যাতে করে অর্থবহ ফলাফল তৈরি করা। উদাহরণ হিসাবে মোট বিক্রয়, গড় নাম্বার নির্ণয় ইত্যাদির কথা বলতে পারি। এখন কথা হচ্ছে মাঝখানে আসতেছে কি? স্টোরেজ। স্টোরেজকে আপনি কীভাবে লিখছেন পরীক্ষার খাতায়? ভবিষ্যতে ব্যবহারের জন্য ডেটা ও প্রক্রিয়াজাত তথ্য সংরক্ষণ করা। এরপরে শেষ দুইটি, একটি হচ্ছে আউটপুট, অর্থাৎ প্রক্রিয়াজাত ডেটাকে ব্যবহারযোগ্য তথ্য হিসেবে উপস্থাপন করা। এই লাইনটি আপনি হুবহু পরীক্ষায় লিখতে পান। উদাহরণ হিসাবে চার্ট প্রদর্শন করা, রিপোর্ট প্রিন্ট করা বা কোনো একটা অনলাইন ড্যাশবোর্ডে দেখানোকে আপনি উল্লেখ করতে পারেন। সর্বশেষ থাকছে ফিডব্যাক বা নিয়ন্ত্রণ। এক্ষেত্রে আপনি সরাসরি লিখতে পারেন আউটপুট থেকে প্রাপ্ত তথ্য সমন্বয়ের জন্য আপনি ব্যবহার করছেন। এক্ষেত্রে একটি কোম্পানির রিপোর্টের ভিত্তিতে তার বিক্রয় কৌশলের কথাটি উল্লেখ করতে পারেন। অর্থাৎ এইভাবে আপনি যদি চান তাহলে তথ্য প্রক্রিয়া চক্র কি এবং তার অংশগুলো কি পরীক্ষার খাতায় সরাসরি লিখতে পারেন। আমরা এই ভিডিওর মাঝে মাঝে আমরা বলে দিব কিভাবে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে পারেন। এরপরে যদি আমরা নেক্সট ধাপে যাই, নেক্সট ধাপে আমাদের আছে কম্পিউটারের শ্রেণীবিন্যাস। আমরা কিন্তু বাস্তব জীবনে অনেক ধরনের কম্পিউটার দেখি এবং প্রত্যেকটি ধরনের কম্পিউটারে এক এক ধরনের কাজকর্ম থাকে। এই যে এক এক ধরনের কাজকর্ম থাকে, এর উপরে ভিত্তি করে আমরা মোট 4টি ভিত্তি পাই। ধরেন প্রসেসিং ক্ষমতা, উদ্দেশ্য, ডেটা হ্যান্ডেলিং, প্রসেসিং সময়। কিন্তু আমরা সবগুলো নিয়ে আলাপ করব না, যেহেতু আমাদের সিলেবাসে বেসিক্যালি প্রসেসিং ক্ষমতা এবং আকারের ভিত্তির কথা উল্লেখ আছে এবং এর ভিত্তিতে কম্পিউটারকে যে মোট 4টি বা 5টি ভাগে ভাগ করা যায়, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, এমবেডেড কম্পিউটার, এই ভাগগুলো আমরা এখন বিস্তারিতভাবে দেখব। চলুন একটু সুপার কম্পিউটার নিয়ে আলাপ করি। না, আলাপ করার আগে একটু সুপার কম্পিউটার দেখে আসি। সুপার কম্পিউটার দেখতে কেমন? সুপার কম্পিউটার দেখতে সুপার, মানে সুপার কম্পিউটারটা হচ্ছে দেখতে অনেক বড়। যেমন আপনার চিত্রেই দেখতে পাচ্ছেন যে একটা সুপার কম্পিউটার রাখতে হয়তো একটা বিল্ডিংয়ের একটি ফ্লোর লেগে যেতে পারে অথবা কয়েকটি ফ্লোর রাখতে পারে। এই যে বড় বড় কম্পিউটার যাকে বলি সুপার কম্পিউটার, সেই সুপার কম্পিউটারে 2টি নাম আগে শুনি। চলুন, যেমন সামিট যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হয়, ফ্রন্টিয়ার যুক্তরাষ্ট্রে ব্যবহার করা হয়। এই সামিট এবং ফ্রন্টিয়ার হচ্ছে 2টি উদাহরণ। এখন কথা আসতে পারে যে সুপার কম্পিউটার বুঝলাম, মেইন ফ্রেম কম্পিউটার বুঝলাম, মিনি কম্পিউটার বুঝলাম, পার্সোনাল কম্পিউটার বুঝলাম, এমবেডেড কম্পিউটার বুঝলাম, এর বেসিক পার্থক্যের জায়গাটা কোনটা? বেসিক পার্থক্যের জায়গাটা আমরা বাম পাশে রেখেছি, যাকে আমরা সংক্ষেপে বলি ফ্লপস। ফ্লপস অর্থ কি? ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড। তাহলে এই ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ডটা কি? এই সেকেন্ডটা হচ্ছে একটা একক যা কম্পিউটার প্রতি সেকেন্ডে ফ্লোটিং পয়েন্ট সংখ্যা
উপর সম্পাদিত অপারেশনের সংখ্যাকে পরিমাপ করে। অর্থাৎ প্রতি সেকেন্ডে কম্পিউটার কি পরিমাণ অপারেশন পারফর্ম করতে পারে এটিকে যে এককের মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে ফ্লপস। সবচেয়ে বেশি ফ্লপস কার? সবচেয়ে বেশি ফ্লপস হচ্ছে যে সবচেয়ে বড় কম্পিউটার, যার প্রসেসিং ক্ষমতা ও আকার সবচেয়ে বেশি। এই কম্পিউটার কোনটি? এই কম্পিউটার হচ্ছে সামিট, এই কম্পিউটার হচ্ছে ফ্রন্টিয়ার, যাকে একটি সাধারণ নামে আমরা উল্লেখ করি। সাধারণ নামটি হচ্ছে সুপার কম্পিউটার। তাহলে এই সুপার কম্পিউটারের সুপার ক্ষমতা কি? এর ফ্লপস হচ্ছে 10⁻15, অর্থাৎ 10 লেখার পরে আপনি যদি আরও 14টি শূন্য দেন, যে সংখ্যাটি দাঁড়াবে সেটি সেই সংখ্যক পারফরমেন্স সে প্রতি সেকেন্ডে করতে পারে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অনেক বড়, যা ছবিতে দেখেছি, এবং অত্যন্ত জটিল হিসাব সম্পাদন করতে পারে, কারণ সে একসাথে অনেক কাজ করতে পারে। যেহেতু সে একসাথে অনেক কাজ করতে পারে, সো এই জন্য চাই এখানে একাধিক প্রসেসর একসাথে ব্যবহার হয়। এখন কথা হচ্ছে এত বড় কম্পিউটারের কাজটা কি? এত বড় কম্পিউটারের কাজ হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া। কারণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া একটা জটিল প্রক্রিয়া। এক্ষেত্রে অনেক ধরনের অপারেশনকে পারফর্ম করতে হয়, এক্ষেত্রে অনেক ধরনের ভ্যারিয়েবল, অনেক ধরনের ডেটা নিয়ে কাজ করতে হয়। সেকেন্ড হচ্ছে আমরা প্রায়ই তো শুনি যে মহাকাশের মানচিত্র বা মহাকাশে একটি রোবট পাঠানো হচ্ছে বা একটা মহাকাশ যান পাঠানো হচ্ছে। এর জন্য কিছু সিমুলেশন দরকার হয়, যে সিমুলেশন আমরা সাধারণ কোনো কম্পিউটার দিয়ে করতে পারি না। প্রায়শই আমরা নিউক্লিয়ার গবেষণা বা নিউক্লিয়ার সায়েন্সের কথা বলে থাকি, এইটিও আমরা নর্মাল কোনো কম্পিউটার দিয়ে করতে পারি না। এই ছিল সুপার কম্পিউটারের ব্যাপারটা। এখন সুপার কম্পিউটার থেকে একটু কম সুপার, মানে একটু স্লো, সেই কম্পিউটারটা সেটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। আমরা আগের চিত্রে দেখেছি সুপার কম্পিউটার সুপার বড়, মেইন ফ্রেম কম্পিউটার সুপারের মতো বড় না হলেও এর চেয়ে একটু ছোট এবং এর চেয়ে একটু কম কর্মক্ষমতা সম্পন্ন। এক্ষেত্রে যে ছবিটা দেখছি, দেখেন ছবিটাতে কী আছে। ছবিটাতে আমরা একটা মেইন ফ্রেম কম্পিউটারের বেসিক যে জায়গাগুলা, ইন্টারনাল ব্যাটারিজ, পাওয়ার সাপ্লাই, আইডি ড্রয়ার্স, প্রসেসর ড্রয়ার্স অ্যান্ড রেডিয়েটর ইকুইপমেন্টগুলো থাকে। অর্থাৎ এই কম্পিউটারটাতে ভাগ ভাগ করে এর যে কম্পোনেন্টগুলা, সেই কম্পোনেন্টগুলো থাকে। এইবার দেখি মেইন ফ্রেম কম্পিউটার কতটুকু বেশি কাজ করতে পারে। মেইন ফ্রেম কম্পিউটার আগে বলেছি সুপার কম্পিউটারের চেয়ে কম, কিন্তু আমরা সাধারণ যে কম্পিউটার ব্যবহার করি তার চেয়ে অনেক বেশি। অর্থাৎ আপনি 10 লেখার পরে 11টা শূন্য দিলে যে বড় একটা সংখ্যা দাঁড়াবে, সেই পরিমাণ প্রসেসিং সে প্রতি সেকেন্ডে করতে পারে। অর্থাৎ এর ফ্লক্স হচ্ছে 10⁻9 থেকে 10⁻12 পর্যন্ত। এটিও বড়, তবে সুপার কম্পিউটারের চেয়ে একটু ছোট। এটিও একসাথে অনেকগুলো মানুষ ব্যবহার করতে পারে। এবং এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে IBM-এর জেড সিরিজের যে কম্পিউটারগুলো, এগুলো বেসিক্যালি এয়ারলাইন রিজার্ভ জন্য ব্যবহার করা হয় এবং বড় বড় ব্যাংকিং প্রতিষ্ঠানে এই সিস্টেম আকারে মেইন ফ্রেম কম্পিউটারটা ব্যবহার করা হয়। এই ছিল মেইন ফ্রেম কম্পিউটার। এখন মেইন ফ্রেম কম্পিউটার থেকে একটু ছোট কম্পিউটার, যাকে বলছি আমরা মিনি কম্পিউটার। সেই মিনি কম্পিউটারটা কেমন দেখেন। মিনি কম্পিউটার কিন্তু মেইন ফ্রেম কম্পিউটারের চেয়ে একটু ছোট, কিন্তু আপনি যদি খেয়াল করেন এরও কিন্তু কার্যক্ষমতা একদম কম না। আপনি দেখেন যে আগে যে মেইন ফ্রেমের যে ছবিটি ছিল সেখানে যেরকম কয়েকটা ড্রয়ার ছিল, এখানেও সেরকম কিছু ভাগ আছে। এখন এই মিনি কম্পিউটারের ক্ষমতা কতটুকু? মিনি কম্পিউটারের ক্ষমতা হচ্ছে 10-এর পরে 8টা শূন্য দিলে যে সংখ্যাটা দাঁড়ায়, সেই পরিমাণ পারফরমেন্স বা অপারেশন সে প্রত্যেকটা সেকেন্ডে করতে পারে। এবং একসাথে 10 থেকে 200 জন মানুষ এই একটা কম্পিউটার ব্যবহার করতে পারে। এটি বেসিক্যালি বিশ্ববিদ্যালয়ে হাই এন্ডের গবেষণা এবং শিল্প প্রক্রিয়া এবং এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এরপরে আসি আমরা যা ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি? এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদেরকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি। এটি বোঝানোর জন্য আমি যে স্লাইডটি বানিয়েছি, এই কন্টেন্টটি বানিয়েছি, এটি কিন্তু আমি হাতে লিখে বানাইনি এবং হাতে লিখে বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসিনি। এটি একটি কম্পিউটারের মাধ্যমে আমি একটি সফটওয়্যার ব্যবহার করেছি। এই যে কম্পিউটারের মাধ্যমে আমি এটি করেছি সেটি হচ্ছে পার্সোনাল কম্পিউটার। আমরা সবাই পার্সোনাল কম্পিউটার কম বেশি চিনি। যেমন সবচেয়ে বেশি ব্যবহার হয় ডেস্কটপ কম্পিউটার, আর একটা কম্পিউটার যেটা হচ্ছে পোর্টেবল, মানে ল্যাপটপ, যেটা কিনা এখনকার সময় হয়তো ডেস্কটপের চেয়েও অনেক বেশি ব্যবহার করা হয়। এইবার দেখি মিনি কম্পিউটারকে তো বলছি মিনি, কিন্তু তার ক্ষমতা কতটুকু।
তার ক্ষমতা আমি ফ্লপস দিয়ে মাপি। এটি হচ্ছে 10-এর পরে 5টা শূন্য দিলে যে সংখ্যাটা দাঁড়ায় সেই পরিমাণ প্রসেসিং করতে পারে। তবে এটি সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটারের চেয়ে অনেক ছোট এবং কম খরচ এবং কম স্টোরেজের হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি যে ডেস্কটপ পিসিগুলো আমাদের বাসায় বা আমাদের ছোট অফিসে ব্যবহার করি বা ল্যাপটপ বা ট্যাবলেটগুলো ব্যবহার করি, সেটি হচ্ছে বাইকের কম্পিউটার। এখন একটু আলাদা জায়গাতে আসি, সেটা হচ্ছে এমবেডেড কম্পিউটার। এমবেডেড কম্পিউটারের দুইটা বিষয় আছে। একটা হচ্ছে এর ক্ষমতা সবচেয়ে বেশি কম এবং এটিও দেখতে অনেক বেশি ছোট হয়ে থাকে। এখন কথা হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনি যখন ধরেন গতকালকে বা গত পরশু যদি কোনো মেট্রোপলিটন শহর, ঢাকা শহর বা চট্টগ্রাম শহরে যেয়ে থাকেন বা সেখানে কোনো জায়গা আপনি যান, আপনি হয়তো দেখবেন, কি দেখবেন, আপনি একটা ট্রাফিক লাইট দেখবেন যেটি কিনা কিছুক্ষণ পর পর জ্বলে ওঠে। অথবা আপনার বাসায় ওয়াশিং মেশিন আছে, অথবা আপনার বাসায় কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে যেটি কিনা নির্দিষ্ট কাজ সুন্দর করে করতে পারে। এই যে নির্দিষ্ট কাজ সে সুন্দর করে করতে পারে, এই কম্পিউটারগুলা অন্য কোনো কাজে সে করতে পারে না। এদিকে বলি এমবেড করা কম্পিউটার অথবা এমবেডেড কম্পিউটার। এর গতি হয় বেসিক্যালি 10 স্কোয়ার থেকে 10⁵ ফ্লপস পর্যন্ত। এই ছিল বেসিক্যালি সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার এবং সর্বশেষ এমবেডেড কম্পিউটার সম্পর্কে আমাদের একটি বেসিক জানাশোনা। এরপরে আমরা একটু কম্পিউটারের আরেকটু বিস্তারিত জায়গায় ঢুকব।